স্বৈরাচার সরকার পতনের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছে এবং গ্লোভ হাঁটিয়ে স্লোগান দিয়েছে। স্বপ্ন ছিল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচনে জয় ছিনিয়ে আনার পর একসাথে সংসদ কাঁপাবে, কিন্তু সেটা আর হলো না। স্বপ্ন অধরায় রয়ে গেল। বিএনপির সাথে শরিক দলগুলো হেভিওয়েট প্রার্থী তাদের নিজের দলের প্রার্থী তার বিরুদ্ধের কারণে তারা আজ ভয় ততষ্ট রয়েছে। একদিকে দলীয় মনোনয়ন, অন্যদিকে দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। মাঠে ওই গৃহদেহে শেষ পর্যন্ত কাদের কপাল পূর্ব আর কাদের ঘরে উঠবে বিজয়ের হাসি। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব কেন বিএনপির স্থানীয় নেতারা বিএনপি দলের বিপক্ষে গেল এবং বিএনপির বিপক্ষে যাওয়ার কারণে বিএনপির সাথে শরিক দলগুলোর কপালে কেন চিন্তার ভাঁজ। বিএনপি নামক বড় দলটির কাছে মনোনয়ন বা ধানের শেষ প্রতীক বাগিয়ে নিল তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট কারণ রয়েছে, আর সেই কারণ হলো খোদ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। শুরু করা যাক ঢাকার রাজধানী দিয়ে। ঢাকা 12 আসনে তেজগাঁও, কারওয়ান বাজার এবং হাতিরঝিল নিয়ে ভিআইপি এলাকায় এ আসনে বিএনপি জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে, কিন্তু সমস্যা হলো জোটের সাথে বিএনপি আসনটি ছেড়ে দিলেও স্থানীয় বিএনপি নেতা ছাঁটে মানতে নারাজ। এখানে সাইফুল হকের বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছে জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রভাবশালী নেতা সাইফুল আলম নীরব। যদিও দলের সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি তাকে বহিষ্কার করেছে, কিন্তু নীরব এখনও নির্বাচনে মাঠ ছাড়েনি। স্থানীয় ভোটারদের মতে নীরব যদি শেষ পর্যন্ত মাঠে থাকে তবে জোটের প্রার্থী সাইফুল হকের জন্য বিজয় ছিনিয়ে আনা হবে হিমালয় জয়ের মতো কঠিন, কারণ নীরব রয়েছে নিজস্ব বিশাল কর্মী বাহিনী যারা দলীয় প্রতীকের বাইরে ব্যক্তি ইমেজকে ভোট টানতে সক্ষম। একই অবস্থা দেখতে পায় তারকা রাজনীতিবিদ আন্দোলুর রহমান পার্থর ক্ষেত্রে। বাংলাদেশের জাতীয় পার্টি বিজিবির চেয়ারম্যান তিনি। কথা ছিল তিনি নির্বাচন করবে ঢাকার অভিজাত এলাকা ঢাকা 17 আসন থেকে। বিএনপির কাছে সেটাই ছিল তার চাওয়া, কিন্তু রাজনীতি দাবা চাল তাকে পাঠিয়ে দেওয়া হলো ভোলা 1 আসনে। সেখানেও কি স্বস্তি আছে? একদম না। ভোলা 1 আসনের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ভোলা জেলার বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর। জোটের খাতিরে কেন্দ্রীয় প্রার্থীকে মনোনয়ন দিল স্থানীয় বিএনপির সভাপতি মাঠ ছাড়তে নারাজ। ফলে আন্দোলুর রহমান পার্থর মতো একজন তুখোর বক্তা ও পরিচিত মুখকে এখন নিজের ভোটের শরিকদের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। উত্তরের জেলা বগুড়ার দিকে তাকালে দেখা যায় আরেক চিত্র। বগুড়ার 2 আসন, এখানে বিএনপির জোটের হয়ে ধানের শীষ নিয়ে লড়ছে নাগরিক ঐক্য আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জাতীয় রাজনীতিতে তিনি পরিচিত মুখ, কিন্তু শিখগঞ্জের মাটি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে উপজেলা বিএনপির সভাপতি মীর শাহ আলম। স্থানীয় বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় শাহ আলমের জনপ্রিয়তা বা সাংগঠনিক শক্তিকে উপেক্ষা করে মান্নার জন্য বেশ কঠিন হবে। যদিও মান্নার প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা ছিল, কিন্তু বৈধতা পাওয়ার পরও আসল যুদ্ধটা তাকে লড়তে হবে দলের ভেতরের বিদ্রোহী প্রার্থীগুলোর সাথে। এবার নজর দেওয়া যাক পটুয়াখালী 3 আসনের দিকে। গলাচিপা এবং 10 মণি নিয়ে গঠিত এ আসনে বিএনপির জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরকে। তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হলেও নির্বাচনে গণিত অতটা সহজ নয়। এখানে নূরের বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করা হলো। তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত থাকার। স্থানীয় বিএনপির একাংশ মানুষ যদি মামুনের পক্ষে কাজ করে তবে ভিপির জন্য জয় করাটা হয়ে যাবে বেশ কষ্টসাধ্য। ঝিনাইদহ 4 আসনে কালীগঞ্জ সদর এবং আংশিক নিয়ে গঠিত। এখানে নাটকের কমতি নেই। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এই আসনে মনোনয়ন পেয়েছেন। মজার বিষয় হলো মনোনয়ন নিশ্চিত করতে তিনি নিজের দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন, কিন্তু তাতে কি তার পথ মসৃণ হয়েছে? মোটেও নয়। এই আসনে বিএনপির অত্যন্ত শক্ত এবং জনপ্রিয় প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে গেছেন। ফিরোজ স্থানীয় জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতাকে টেক্কা দেওয়া রাশেদ খানের জন্য বিশাল চ্যালেঞ্জ। তার উপর এই আসনে জামাতের শক্ত অবস্থান রয়েছে এবং তারা কোনো ছাড় দিতে নারাজ। ফলে রাশেদ খান এখানে ত্রিমুখী চাপে চ্যাপ্টা হওয়ার উপক্রম হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 6 আসন, এখানে গণশহীদ আন্দোলনের জুনায়েদ সাকিরকে বিএনপির জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু এখানে পরিস্থিতি আরও জটিল। সাকিরের বিরুদ্ধে একজন নয়, বিএনপির একাধিক সাবেক এমপি এবং নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছে। সাবেক এমপি খালেদ এবং শাহ মর্তুজা এবং মেহেদী হাসান প্লাস এরা সবাই বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছে। এরা যদি সবাই শেষ পর্যন্ত মাঠে থাকে তবে ভোট ভাগাভাগি সমীকরণ লাভবান হতে পারে জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ মহসিন। সাকিরের জন্য এই আসনটি এখন অরক্ষিত অর্থে সরকারের করা। যশোর 5 মনিরামপুর আসন, এখানে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশ সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি শহীদ মোহাম্মদ অক্কাসকে ভোটের মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু স্থানীয় বিএনপির নেতারা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। মনিরামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন বিদ্রোহী হিসেবে মাঠে আছেন। স্থানীয় ভোটারদের ভাষ্যমতে বিএনপির ভোট যদি ভাগ হয়ে যায় তবে এখানকার সুবিধা নিতে পারে মুফতি অক্কাসকে লড়তে হবে নিজের দলের শরিকদের বিরুদ্ধে। সবচেয়ে আবেগঘন এবং নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে নীলফামারী 1 আসনে। এ আসনে বিএনপি জোটের শরিক জামায়াতে উলামায়ে ইসলাম প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আনাফকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু এখানে মনোনয়ন প্রত্যাশা ছিল খোদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে মনোনয়ন না দেওয়ার ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বিএনপি এক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তারা বিক্ষোভ করেছে এবং পরিষ্কার বার্তা দিয়েছে যে তুহিন ছাড়া অন্য কাউকে তারা মেনে নেবে না। তুহিন যদি বিদ্রোহী হিসেবে থাকেন, তারা সমর্থন যদি নিষ্ক্রিয় হয়ে যায়, তবে মাওলানা আফনাদের জামাতের রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে। খালেদা জিয়া পরিবারের সদস্যকে বাদ দিয়ে শরিক দলে আসন দেওয়া স্থানীয়দের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তা নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। নারায়ণগঞ্জ ৪ আসন, এখানে জমিয়তে প্রার্থী মনির হোসেন কাসেমীকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু তার কপাল পুড়েছে বিএনপির স্থানীয় কোন দলের। এখানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম এবং সাবেক এমপি মোহাম্মদ গিয়াসউদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছে। তারা দুজন স্থানীয় রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী। কাসেমীর জন্য এই দুই হেভিওয়েট প্রার্থীর বাধা টপকে আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে খোদ তার সমর্থকদের মধ্যে। সিলেট ৫ আসনের চিত্রটা ভিন্ন না। এখানে জমিয়ত ওলামায়ে ইসলাম মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে খেজুর গাছের প্রতীক নির্বাচনের সুযোগ দেওয়া হলেও তাকে লড়তে হচ্ছে জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদের বিরুদ্ধে। মামুন রশিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকায় এবং মনোনয়নের প্রত্যাশা না করে মাওলানা ফারুক এখনও বেশ বেকায়দায়। সর্বশেষে আসা যাক ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে। সরাইল ও আশুগঞ্জ নিয়ে গঠিত এই আসনে জমাতে ওলামায়ে ইসলাম মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু এখানে তার প্রতিপক্ষ দাঁড়িয়েছে বিএনপির অগ্নিকন্যা হিসেবে পরিচিত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। দল থেকে বহিষ্কার হলেও রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। রুমিনের কথা এবং সারা দেশে তার পরিচিত, তার সামনে মাওলানা জুনায়েদ আল হাবিবের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। নড়াইল ২ আসনে ধানের শীষে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, কিন্তু শুরুতে এখানে মনোনয়ন দেওয়া হয়েছিল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে। শেষ পর্যন্ত প্রার্থী পরিবর্তন করায় মনিরুল ইসলাম এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এই পরিবর্তন স্থায়ী বিএনপির এক অংশ মেনে নিতে পারেনি, ফলে ডক্টর ফাহাদের জন্য নিজের দলের লোকেরাই তার বড় বাধা। কিশোরগঞ্জ ৫ আসনে একই অবস্থা। শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়ার পর বাংলাদেশের জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়া সদ্য এহসানুল হক খুদাকে শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে ইকবাল হোসেন এখন স্বতন্ত্র প্রার্থী। পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় বিএনপির নেতৃত্বাধীন জোটের কৌশলগত কারণে শরিকদের অনেক আসন ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবতা ভিন্ন। দীর্ঘদিনের ত্যাগী নেতা এবং স্থানীয়ভাবে প্রভাবশীল বিএনপির নেতারা বসিয়ে দিয়ে শরিকদের জায়গা করে দেওয়াটা তৃণমূল কর্মীরা মেনে নিতে পারছে না, ফলে তৈরি হয়েছে বিদ্রোহ। আর এই বিদ্রোহীরা যদি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকে, তবে ভোট ভাগাভাগি হবে নিশ্চিত। এতে লাভবান হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বিএনপি এবং তার শরিক এই গৃহদাহে সবচেয়ে বেশি লাভবান হবে জামাতে ইসলামে। কারণ কিছু আসনে যেখানে জামাত নির্দিষ্ট ভোট ব্যাংক আছে, সেখানে বিএনপি এবং শরিকদের কামড়াকামড়ির সুযোগ আছে। জামাতের প্রার্থীরা সুবিধা অবস্থানে চলে যেতে পারে। বিএনপির দিন যতই ঘনিয়ে আসছে, ততই পরিষ্কার হয়ে যাচ্ছে যে শরিক দলের প্রার্থীদের মূল লড়াই আসলে বিরোধী দলের সাথে নয়, বরং লড়াইটা হবে নিজের জোটের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের সাথে।